পদ্মার চর থেকে ধানক্ষেত কিংবা অন্যান্য ফসলের মাঠ, বাসাবাড়ি সব জায়গায় মূর্তিমান আতঙ্কের নাম এখন রাসেলস ভাইপার। যেন সাক্ষাৎ মৃত্যুদূত, যার এক ছোবলই যথেষ্ট জীবন নাশের জন্য। দিন দিন মৃত্যু তালিকা বাড়িয়েই চলছে বিষধর এই সাপ। গত 1 থেকে 1.5 মাসেই অহরহ মৃত্যুর খবরে পুরো দেশেই এখন হট টপিক রাসেলস ভাইপারের বিস্তৃতি। বাংলাদেশের বিগ 4 এই সাপের মুখোমুখি হচ্ছেন দেশের বহু জেলার মানুষ। একের পর এক দংশনে প্রাণ হারাচ্ছেন অনেকে। দর্শক, বুঝতেই পারছেন কেন রাসেলস ভাইপার এতটা আতঙ্ক ছড়াচ্ছে। তথ্য বলছে, অ্যান্টিভেনম নেয়ার পরও দংশনের 25 দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু ঘটাতে পারে। কিন্তু কেন? কোন কোন জেলায় মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে? কেনই বা ধানক্ষেত, বাসাবাড়িতে হুমকির কারণ? করণীয় কি? এসব নিয়ে জানার চেষ্টা করব এবারের সারমর্মে। সঙ্গে আছি লাবিব হাসান। প্রথমেই আসি এর দংশন প্রকৃতি নিয়ে। বাংলায় চন্দ্রবোরা নামে পরিচিত এই সাপ এতটাই ভয়ানক যে সেকেন্ডেরও 16 ভাগের 1 ভাগ সময়ে কাউকে কামড়ে বিষ ঢালতে পারে। চোখের পলকে তীব্র বেগে ছোবল দেয় বলেই মানুষ সহজে বুঝে উঠতে পারে না। কামড় দেওয়ার পরে অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না, ছোবলের পরও তার জায়গাতেই কুণ্ডুলি পাকিয়ে ঘাপটি মেরে থাকে। তথ্য বলছে, চন্দ্রবোরা সাপ গোখরার মতো করে বারবার ফোঁস ফোঁস শব্দ করে তেড়ে আসে না, তবে বিরক্ত বোধ করলে উচ্চস্বরে হিস হিস শব্দ করতে থাকে, অনেকটা প্রেসার কুকারের শীষের ন্যায়। একই সঙ্গে দেহ সংকুচিত ও প্রসারিত করতে থাকে। আর এ কারণে কৃষকরা যখন মাঠে ফসল কাটতে যান, তখন বিষধর চন্দ্রবোরা মানুষের উপস্থিতিতে নিজেকে হুমকি মনে করে। আর কৃষকরাও বুঝে উঠতে পারে না যে ক্ষেতের মধ্যে কিলিং মেশিন ক্ষেত রাসেলস ভাইপার রয়েছে। প্রশ্ন জাগতে পারে, রাসেলস ভাইপারের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে? কারণ ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি রাসেলস ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুরের উৎপাত বেশি, তাই খাবারের খোঁজে সেখানে তার উপস্থিতি। শিকারের ধরনের দিক থেকেও চন্দ্রবোরা অনেক কৌশলী। অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়েই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র চন্দ্রবোরার শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। এজন্য চন্দ্রবোরা শিকারকে কামড় দিয়ে ছেড়ে দেয়। এতে প্রচণ্ড বিষের যন্ত্রণায় ইঁদুর তার গর্তের দিকে ছুটে চলে। চন্দ্রবোরাও তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। আর শিকারের পিছু নিতে গিয়ে বাসা বাড়িতেও ঢুকে পড়ে রাসেলস ভাইপার। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এ সাপটির স্বভাব ঠিক তার উল্টো। বেশিরভাগ ক্ষেত্রে খোলা, ঘাসযুক্ত বা ঝোপঝাড় এলাকায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই বাড়ির পাশের ঝোপঝাড়ে তার দেখা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। উলুবোরা নামেও বেশ হাঁকডাক রয়েছে রাসেলস ভাইপারের। 1796 সালে স্কটিশ সার্জন ও ন্যাচারালিস্ট প্যাট্রিক রাসেল তার একটি বইয়ে এই সাপের প্রথম বিশদ বিবরণ দেন। তার নাম অনুসারেই পরবর্তীতে নামকরণ হয় রাসেলস ভাইপার। 1 দশক আগেও সাপটির কথা বাংলাদেশে খুব বেশি শোনা না গেলেও সম্প্রতি বছরগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে এর আনাগোনা, বিশেষ করে পদ্মা, যমুনা, মেঘনা নদী ও তার অববাহিকায়। দর্শক, জানা জরুরি, রাসেলস ভাইপারের আবাসস্থলী মূলত ভারতীয় উপমহাদেশে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান তার বিচরণস্থল। এছাড়াও ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারেও রয়েছে তার বিস্তৃতি। তার মানে দাঁড়ালো, চন্দ্রবোরা বা উলুবোরা অথবা রাসেলস ভাইপার বাংলাদেশের স্থানীয় বিষধর সাপের একটি। সর্বপ্রথম 1982 সালে স্বাধীন বাংলাদেশে প্রখ্যাত প্রাণীবিদ আলী রেজা খান চন্দ্রবোরা সাপ শনাক্ত করেন। সে সময় খুলনা বিভাগ, বরেন্দ্র অঞ্চল, পটুয়াখালী ও চট্টগ্রামে চন্দ্রবোরা সাপ পাওয়া যায়। এক সময় রেকর্ড কমে যাওয়ায় বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়, কিন্তু সম্প্রতি তার উপদ্রব যে হারে বেড়েছে তা ভীতিকর। বিশেষজ্ঞদের দাবি, দেশের অন্তত 25টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের উপস্থিতি। বরেন্দ্র অঞ্চল, রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ছাপিয়ে পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চল, বরিশাল, পটুয়াখালী ও চাঁদপুর পর্যন্ত। এমনকি স্বাভাবিক চরিত্র পাল্টে ঢাকার আশপাশের জেলাগুলোতেও বিস্তৃতি বিপজ্জনক হারে বাড়ছে। সম্প্রতি দিনাজপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী ছাড়াও মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর হয়ে উঠছে নতুন নতুন হটস্পট। প্রায় এসব এলাকা থেকে আসছে দংশনে মৃত্যুর খবর, যাদের বেশিরভাগই দরিদ্র কৃষক ও কৃষি শ্রমিক। পুরানো রেকর্ডের মধ্যে রয়েছে নীলফামারী, রংপুর, জয়পুরহাট, বগুড়া, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও চট্টগ্রাম।
দেশের সবচেয়ে বিষধর সাপের মধ্যে অন্যতম রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ার প্রধান একটি কারণ এই সাপ ডিম না দিয়ে সরাসরি বাচ্চার জন্ম দেয়। তাই এদের বিস্তৃতির হারটাও বেশি, কারণ ডিমে বেঁচে থাকার হার একটু কম থাকে। একটি স্ত্রী রাসেলস ভাইপার 40 থেকে রেকর্ড 90টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। দর্শক, এখানে একটি বিষয় সতর্কতাবশত জানিয়ে রাখি, বাচ্চা রাসেলস ভাইপারের ভুলেও বাচ্চা ভেবে হেলাফেলা করবেন না, কারণ তাদের বিষথলি ছোট থাকলেও কামড়ের সময় সমস্ত বিষ ঢেলে দেওয়ার সক্ষমতা রাখে। চন্দ্রবড়ার বিস্তৃতি বাড়ার অন্যতম আরেকটি কারণ ফসলের ক্ষেত। আশ্চর্য হওয়ার মোটেই কিছু নেই। আগে যেখানে বছরে একটা ফসল হতো, সেখানে এখন 2 থেকে 3টি ফসল হওয়ায় তাদের প্রধান খাবার ইঁদুর, ব্যাঙের উপস্থিতি বেশি থাকে। তাই সহজেই খাদ্য পায় সেখানে বলেই ঝোপঝাড় ফসলের ক্ষেতে তারা হাজির হয়। মাঝখানে বাংলাদেশ থেকে বিলুপ্ত থাকলেও ভারতে তার বিস্তৃতি ব্যাপক হারেই ছিল। সম্প্রতি ভারত থেকে বর্ষার ঢলে উজান থেকে আসা পানিতে কচুরিপানার উপর ভেসে কিছু সাপ বাংলাদেশে আসছে বলেও জানান গবেষকরা। একইভাবে বাংলাদেশের নদী বিধৌত অঞ্চলেও উপদ্রব বাড়ছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও বৃষ্টিপাত বেড়ে যাওয়া এবং মাটির উপরিভাগের পরিবর্তনের বিষয়টিও রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের দিনগুলোতে বাংলাদেশের যেসব এলাকায় সাপ নেই, সেসব এলাকাতেও রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ দেখা যেতে পারে। তাপমাত্রা বেড়ে যাওয়া অন্যতম একটি কারণ, এজন্য যে শীতল রক্তের প্রাণী সাপের তাপমাত্রা 0.8 ডিগ্রি ফারেনহাইট বাড়লে সাপে কাটার হার 6% পর্যন্ত বেড়ে যায়। অতিরিক্ত গরম থেকে বাঁচতে সাপ ছায়া, অন্ধকার, আর্দ্রতা ও খাবার খোঁজে। এদিকে সারা বছরই চন্দ্রবোড়ার প্রজনন সময় হলেও মে থেকে আগস্ট মাসে বেশি ঘটে থাকে। এটিও বড় প্রভাবক হিসেবে কাজ করে। আর বর্ষা মৌসুমে এমনিতেই সাপের বিচরণ বেশি থাকে। দেশে প্রায় 104 প্রজাতির সাপের মধ্যে 30 প্রজাতি বিষধর। রাসেলস ভাইপার অন্যতম হওয়ার কারণ সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দিতে পারে, যা রক্তে প্রবাহিত হয়। কেননা এর ছোবলের বিষক্রিয়া রক্তে মারাত্মকভাবে জটিলতা সৃষ্টি হয়। বিষ হেমোটক্সিন হওয়ায় রক্ত জমাট বাঁধতে পারে না, লোহিত কণিকা নষ্ট হয়ে যায়। ফলে রক্তনালী ফেটে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় চামড়ার নিচে জমা হয়। চন্দ্রবোড়ার বিষ দাঁত 0.65 ইঞ্চি, যা সবসময় মৃত্যু ঘটানোর মতোই। যথেষ্ট বিষ না ঢেলে দিলেও মৃত্যুদূতকে স্বাগত জানায়, কারণ প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি কিডনি দ্রুত বিকল হয়ে পড়ে, প্রস্রাবে দেখা দেয় সমস্যা, দংশিত স্থান ফুলে যাওয়া সহ প্রচণ্ড ব্যথা অনুভব হয়, মাড়ি, নাক দিয়ে রক্ত পড়া, এমনকি রক্ত বমি কিংবা কফের সাথেও রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে। তাই যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম নিতে হবে, সম্ভব হলে 100 মিনিটের মধ্যে। যদিও 72 ঘন্টার মধ্যেও দেওয়ার গবেষণা রয়েছে, তবে মনে রাখতে হবে অ্যান্টিভেনম নিলেই কিন্তু সুস্থ নয়। গোখরা, কেউটে ইত্যাদি সাপের বিষ নিউরোটক্সিন বলে এরা সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। তাই এদের বিষ নষ্ট করতে অ্যান্টিভেনমই যথেষ্ট। ভাইপারদের বিষ হেমোটক্সিন, তাই রক্ত জমাট বাঁধিয়ে দেয়। এতে শরীরের বিভিন্ন স্থানে রক্ত প্রবাহ থেমে যায়, বিশেষ করে হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ বা কলিজা, বৃক্ক ইত্যাদি আক্রান্ত হয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই রাসেলস ভাইপারের কামড়ে বাঁধন দেয়া, ওঝার কাছে কাটাছেঁড়া করা আরও বেশি বিপজ্জনক, কারণ ক্ষত দিয়ে রক্ত ভয়ানকভাবে ঝরতে পারে। এমন অবস্থায় রোগীর নরক যন্ত্রণা ভোগ করে মৃত্যু ঘটে। এজন্য হেমোটক্সিন বিষ নিউরোটক্সিন ও সাইটোটক্সিনের চেয়ে তুলনামূলক দুর্বল হলেও মারাত্মক ঝুঁকিপূর্ণ। এমনকি 24 ঘন্টার মধ্যেও মারা যাওয়ার রেকর্ড রয়েছে। এ সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মাথায় রাখতে হবে, কামড়ানো অঙ্গ নড়াচড়া করা হলে রক্ত দ্রুত প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বিষ দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে। তাই রাসেলস ভাইপারের ক্ষেত্রে শুধু অ্যান্টিভেনম দিয়ে ছেড়ে দিলেও অঙ্গে পচন ধরে মৃত্যু হয়। এজন্য পরবর্তীকালীন চিকিৎসা করাতে হয়। রোগীর অবস্থা বিবেচনা করে এই চিকিৎসা 2 বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে। কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে হার মানে। অনেকের ধারণা বেজির শরীরে সাপের বিষ নষ্ট করে দেওয়ার মতো অ্যান্টিবডি আছে, তবে এটি সত্য নয়। আসলে বেজি বিভিন্ন কৌশলে কামড় থেকে নিজেকে রক্ষা করে সাপকে পরাজিত করে। এদিকে সাপের বিষে অনেক প্রাণী কুপকাত হলেও ঘোড়া, গাধা, উট, ভেড়া এমনকি মুরগির তেমন কোনো ক্ষতি হয় না। আশ্চর্যজনক ব্যাপার এটাই যে এসব প্রাণীর শরীর থেকেই সাপের বিষের অ্যান্টিবডি তৈরি হয়। এই বিষয়টিকে কাজে লাগিয়েই বাণিজ্যিকভাবে ঘোড়ার শরীর থেকেই সাপের অ্যান্টিভেনম তৈরি করা হয়। মূলত সাপের বিষ সংগ্রহ করার পর নির্দিষ্ট তাপমাত্রায় জমিয়ে তা ঘোড়ার শরীরে দেয়া হয়। এতে ঘোড়া কয়েকদিন অসুস্থ থাকলেও 3 থেকে 4 দিন পর তাদের রক্তে
অ্যান্টিবডি তৈরি হয়, পরবর্তীতে যা রক্তরস আলাদা করে সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা গেছে, ভারতে প্রতি বছর যে পরিমাণ সর্পদংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 40% এবং শ্রীলঙ্কায় প্রতি বছরে মোট সর্পদংশনের ঘটনার 30 থেকে 40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও তা ভয়ানক রূপ নেয়ার পথে। এজন্য থাকতে হবে সচেতন। যাদের কৃষি জমিতে কাজ করে জীবিকা নির্বাহ, তারা মাঠে যাওয়ার আগেই অবশ্যই লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নেবেন। পারলে গামবুট পরে, জিন্স প্যান্ট, ট্রাউজার পরে, হাতে গ্লাভস লাগিয়ে কাজে নামতে হবে। কামড়ে যদি দাঁত বসে যায় তাহলে ক্ষত স্থানের ওই জায়গাটির সহ উপর নিচের খানিকটা জায়গা নিয়ে হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। কোনো মতেই নড়াচড়া করা যাবে না, কিন্তু ছোপ ছোপ থাকায় অনেকটা অজগরের মতো দেখতে হলেও অনেকে অজগর ভেবেই দংশনের শিকার হন। এদিকেও সতর্ক থাকতে হবে। ধান খেতে ইঁদুরের গর্তে সাপ আছে কিনা দৃষ্টি রাখতে হবে। কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করা, কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ করে বিষ বের করে আনার চেষ্টা করা যাবে না। বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক কামড়ের স্থানে প্রয়োগ করা যাবে না। কামড়ের স্থানের গিঁটের কাছে শক্ত করে বাঁধা, এসব এড়িয়ে যেতে হবে, কেননা এতে বিষ ছড়ানো বন্ধ না হয়ে হিতে বিপরীত হতে পারে। তবে বাংলাদেশে ভয়ানক পরিস্থিতিতে সরকারের এখন পর্যন্ত তেমন কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি।